আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মমরিনাজ মমি। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজা সমাবেশে লাখো মানুষের ঢল। সংহতি জানাতে অংশ নেবে রাজনৈতিক দলের নেতাকর্মীরাও। চারুকলায় আনন্দ শোভাযাত্রার জন্য তৈরি ফ্যাসিস্ট শেখ হাসিনার মুখাকৃতিতে দুর্বৃত্তদের আগুন। শাহবাগ থানায় জিডি, ঘটনা তদন্তে কমিটি গঠন। সংবিধানের মূলনীতির পরিবর্তন চায় না জাসদ। ঐকমত্য কমিশনে প্রস্তাবনা। রাষ্ট্র সংস্কারের পথ নির্ধারণই সংলাপের মূল লক্ষ্য, জানালেন আলী রিয়াজ। এবং নদীতে ফুল ভাসিয়ে শুরু পাহাড়িদের প্রধান উৎসব বৈশাখী। বর্ষবরণের আনন্দে রঙিন পাহাড়। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। গাজায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজা কর্মসূচিতে লাখো মানুষের ঢল নেমেছে। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে মানুষ যোগ দিচ্ছেন এই সমাবেশে। দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে আসতে শুরু করেছে। বাংলা মোটর, কাকরাইল মোড়, জিরো পয়েন্ট, বক্সিবাজার ও নীলক্ষেত মোড়, এই 5টি পয়েন্ট থেকে মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করছেন অংশগ্রহণকারীরা। সবার হাতে ফিলিস্তিনের পতাকা। ইসরায়েল বিরোধী স্লোগানে মুখর পুরো এলাকা। বিকেল 3টায় সমাবেশ শুরুর কথা রয়েছে। এই সমাবেশে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, জামায়াত ইসলাম, হেফাজতে ইসলাম, এবি পার্টি সহ বিভিন্ন দল, সংগঠন এবং ইসলামী বক্তা সহ বিভিন্ন পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশ নেবেন। সমাবেশের শেষে মঞ্চ থেকে ঘোষণাপত্র পাঠ করা হবে। মার্চ ফর গাজা আয়োজনের সভাপতি জাতীয় মসজিদের খতিব আব্দুল মালিকের বক্তব্য ও দোয়ার মাধ্যমে শেষ হবে আয়োজন। দর্শক, এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানে আছেন আমাদের সহকর্মী আদ্দিন সজীব। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আদ্দিন, সোহরাওয়ার্দী উদ্যানে প্রতিবাদী মানুষের উপস্থিতি কেমন দেখছেন আর কি দাবি জানাচ্ছেন তারা? গোটা বাংলাদেশের মানুষের কণ্ঠে এখন প্রতিবাদের কণ্ঠস্বর। তারা স্পষ্ট করে জানিয়ে দিচ্ছেন ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে নিজেদের অবস্থান। এত দূর থেকে যেভাবে করে বলা যায়, যেভাবে করে এক হওয়া যায়, যেভাবে করে গণজমায়েত হওয়া যায়, খুব সম্ভবত বাংলাদেশের ইতিহাসের অন্যতম বড় জমায়েত হতে যাচ্ছে এই সোহরাওয়ার্দীর উদ্যানে। আপনারা জানেন 3টা থেকে মূল আনুষ্ঠানিকতা হতে যাচ্ছে এবং এই 3টার আগে থেকেই আজকে সকাল থেকেই সারা দিন ভর আমরা দেখেছি যে হাজার হাজার মানুষ জড়ো হয়েছেন, ছুটে এসেছেন নানা প্রান্ত থেকে, ঢাকা এবং ঢাকার আশপাশের জেলা। এছাড়াও অনেকেই জানেন আপনি বিভিন্ন ইসলামিক চিন্তাবিদ সহ নানা ব্যক্তিত্ব, বিশিষ্টজনের আহ্বানও ছিল এই সংহতির আয়োজনে এবং সেই সংহতির আন্দোলনে গোটা দেশের মানুষের সাড়া আছে এখানে। নানাভাবে তারা নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে অবস্থান জানাচ্ছেন। তারা প্রতীকীভাবে মরদেহ নিয়ে এসছেন। বাংলাদেশের মানুষের যে অবস্থান ফিলিস্তিনিদের পক্ষে এবং যে নির্মমতা এবং বর্বরতার বিরুদ্ধে এদেশের গোটা দেশের মানুষ এক হয়েছেন, তার বোধহয় সবচেয়ে বড় দৃষ্টান্ত হবে আজকের এই গণজমায়েতে। আপনারা জানেন যে একরকম এই সংহতি আন্দোলনের ডাক দিয়ে গোটা দেশের ক্রিকেটার থেকে শুরু করে ইসলামী চিন্তাবিদ সব পক্ষের মানুষকে এবং বিভিন্ন রাজনৈতিক দল, বিএনপি, জামাত, এনসিপি থেকে শুরু করে যতগুলো হেফাজতে ইসলাম এবং তাবলিগ জামায়াতও রয়েছেন, নানাভাবে এদেশের মানুষ, ধর্মপ্রাণ মানুষ যারা এই ফিলিস্তিনিদের জন্য যাদের হৃদয়ের রক্তক্ষরণ হয় প্রতিনিয়ত, এক একটা বম ব্লাস্টে, এক একটা বিমান হামলায়, ড্রোন হামলায় যেভাবে করে এক একটা ভবন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, মানুষ ঘর থেকে কিংবা বিভিন্ন স্থান থেকে উড়ে যায় এবং এদেশের ফিলিস্তিনিদের গাজা, রাফা থেকে শুরু করে নানা স্থান একেবারে নিশ্চিহ্ন হয়ে যায়। সেই গাজাবাসী, রাফা এবং বাংলাদেশের
মানুষের পক্ষ থেকে তাদের জন্য আজকের এই আর্তনাদ মহান রব্বুল আলামিনের কাছে তারা বলছেন যে এই দুনিয়ার মালিকের কাছে তাদের এই দোয়া যে কোনো অবস্থাতেই যে এখান থেকে তারা সেখানে যেতে পারছেন না, সেই সুযোগটা অনেকের ক্ষেত্রেই একেবারেই ক্ষীণ। সে কারণে তারা তাদের সৃষ্টিকর্তার কাছে এই আর্তনাদ করছেন, এখানে জমায়েত হচ্ছেন। আপনি জানেন যে এই জমায়েতের একটা অংশ, মূল জমায়েত যেটা মার্চ ফর গাজা, সেটা সারা ঢাকা শহরে 3টা থেকে 4টা পর্যন্ত রাজপথে এই দৃশ্যমান অবস্থানটা তারা তাদের জায়গা থেকে মানে প্রদর্শন করবেন। গোটা ঢাকার রাজপথ মানুষে ভরে যাবে এবং বাংলাদেশ আর বিশেষ করে ফিলিস্তিনের পতাকা নিয়ে এই মার্চ ফর গাজাটা দেখা যাবে। আপনি দেখতে পাচ্ছেন এখানে যত মানুষ, ঠিক মেট্রো স্টেশনের টিএসসির মোড়ের ওখানে যে মেট্রো স্টেশন রয়েছে সেখান থেকে শুরু করে শুধু মানুষ আর মানুষ, এবং এ পাশে স্বাধীনতার যে স্তম্ভ এবং এর পাশাপাশি মানে আপনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, এই পুরো সোহরাওয়ার্দী উদ্যান ঘিরেই শুধু মানুষের জমায়েত। যদি আকাশ থেকে দেখানোর সুযোগ থাকতো তাহলে নিশ্চয়ই বুঝতে পারতেন যে এই সোহরাওয়ার্দীর উদ্যানটা হয়ে গেছে এখন মানুষের উদ্যান। এখানে মানুষের এই জমায়েত হয়েছে। আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, মূলত এখানে যে স্টেজ আপনি একটু আগে দেখলেন বা আপনার মাধ্যমে দর্শকরা দেখেছে, সেই স্টেজে সেই ধরনের কোনো আলোচনা হবে না। এই স্টেজ থেকে ফিলিস্তিনিদের পক্ষে ঘোষণাপত্র পাঠ করা হবে এবং এই ঘোষণাপত্র পাঠ করার মাধ্যমে এই দেশের মানুষ, মুসলমানের বাইরে গিয়েও অন্য যে কোনো ধর্মের মানুষ যারা এই ইসরায়েলের বর্বরতা, আগ্রাসন এবং নির্মমতা এবং তাদের যে অবস্থান মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, তাদের বিরুদ্ধে এই ঘোষণাপত্র পাঠ করা হবে এবং বাইতুল মোকাররম মসজিদের খতিব সেটা পাঠ করবেন এবং তারপরে দোয়া করবেন। ওই যে রাজপথে অবস্থান জানান দেওয়ার পরে এটা হবে। তারপরেও আমরা দেখতে পাচ্ছি গোটা দেশের এবং বিশেষ করে ঢাকা এবং আশপাশের জেলা থেকে যে মানুষগুলো জড়ো হয়েছেন এই ফিলিস্তিনের মানুষের পক্ষে সোহরাওয়ার্দী উদ্যানের এই আদিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানে আছেন আমাদের সহকর্মী মাজহারুল হক মুহাজির। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুহাজির, আমরা জেনেছি সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও অংশ নিচ্ছেন। এখন পর্যন্ত কারা কারা অংশ নিচ্ছেন এই সমাবেশে? মুহাজির, আমরা জেনেছি সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও অংশ নিচ্ছেন। এখন পর্যন্ত কারা কারা অংশ নিচ্ছেন এই সমাবেশে? মমি, আপনি বললেন রাজনৈতিক দলের কথা। রাজনৈতিক দল শুধু নয়, ফিলিস্তিন ইস্যুতে আমাদের সবার যে একমত সেটার যেন একটা প্রমাণ মিলল আজ এই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের মার্চ ফর গাজা কর্মসূচিতে। রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপি, জামাত, এনসিপি তো রয়েছেই, সেই সাথে সকল ইসলামিক দলের নেতাকর্মীদের আমরা উপস্থিত দেখতে পাচ্ছি। আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি শাহবাগে, সেখান থেকে স্বভাবতই শাহবাগ বাংলা মোটর হয়ে একটি গ্রুপ, নীলক্ষেত হয়ে একটি গ্রুপ, সায়েন্স ল্যাব হয়ে একটি গ্রুপ, এবং আগে থেকে কিন্তু জানানো হয়েছিল যে 5টি পয়েন্ট থেকে আজ এই সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নেবেন অংশগ্রহণকারীরা, এবং আমরা কিন্তু একটা বিপুল অংশগ্রহণ দেখতে পাচ্ছি। আমি যদি আপনাকে একটু দেখাই যে শাহবাগে কিন্তু এখন কানায় কানায় পরিপূর্ণ। আদিন হয়তো বা দেখাচ্ছিলেন সোহরাওয়ার্দী উদ্যানের অবস্থা, কিন্তু শাহবাগ এর মধ্যে মঞ্চ ছাড়িয়ে মঞ্চের আশপাশ অর্থাৎ সোহরাওয়ার্দী উদ্যানের এলাকা, শাহবাগ থেকে শুরু করে সারা জায়গায় মানুষ আর মানুষ, এবং সকলের কণ্ঠেই ফিলিস্তিনের জয়গান। যে ফিলিস্তিনের জন্য কাঁদছে পুরো বাঙালি, হয়তোবা রক্ত দিতে পারছে না কিন্তু তাদের মনটা কাঁদছে। আল্লাহর দরবারে তারা ফরিয়াদ জানাচ্ছে এই উসিলায়, এই উপলক্ষে যেন ফিলিস্তিনবাসী মুক্ত হয়, ফিলিস্তিনবাসী যেন আবার একসাথে হাসতে পারে, একসাথে কাঁদতে পারে, তারা যেন কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারে, বিশ্ব পরিসরে নেতৃত্ব দিতে পারে। আমরা অনেকের সঙ্গে কথা বলেছি। রাজনৈতিক দলগুলোর মধ্যে সালাউদ্দিন আহমেদ তিনি 0 পয়েন্ট হয়ে সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে প্রবেশ করেছেন, এরই মধ্যে আমরা জানতে পেরেছি, এবং একই সাথে জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে একটি দল এই সমাবেশে উপস্থিত হয়েছেন। মমি, আপনাকে যে বিষয় জানিয়ে রাখতে চাই, আজকের এই সমাবেশটা কোনো তথাকথিত সমাবেশ নয়। মঞ্চে উঠে একের পর এক সবাই বক্তব্য দিবেন এমন কোনো সমাবেশ আজকে নয়। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের যিনি খতিব আব্দুল মালিক সাহেব, তার সভাপতি
সভাপতিত্বে যে দোয়া এবং কর্মসূচি ঘোষণা হবে এটাকেই সবাই গুরুত্ব দিচ্ছেন, এটাকেই সবাই প্রাধান্য দিচ্ছেন এবং একই সাথে সাধারণ ধর্মপ্রাণ মুসল্লি যারা রয়েছেন, শুধু ধর্মপ্রাণ মুসল্লি নয়, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের উপস্থিতি আজ এখানে আমরা দেখতে পেয়েছি এবং সকলের কণ্ঠে কিন্তু একটা চিরচেনা সুর যে এই বাংলার জমিন থেকে ফিলিস্তিনের জন্য যে ডাক এসেছে সেখান থেকে যেন অনুপ্রাণিত হয়ে মুসলিম বিশ্বের মোড়লরা যেন একত্রিত হয় এবং তারা যেন এ থেকে একটা মেসেজ পায় যে বাংলাদেশের এই 56,000 বর্গ কিলোমিটারের বাংলাদেশ, সেই বাংলাদেশের মাটি থেকে আজ বাংলার মানুষরা কাঁদছে, আজ বাংলার মুসলিমরা কাঁদছে, বাংলার আপামর জনতা কাঁদছে। সবার কেন বিবেক নড়ছে না? সবাই একসাথে যেন সবার বিবেক নড়ে, সবাই যেন আবার এই ফিলিস্তিনকে নিয়ে একসাথে বাঁচে, সেই দোয়াটা, সেই আক্ষেপটা কিন্তু এখান থেকে সবাই করছে এবং সবাই বলছে যে ফিলিস্তিনবাসী তোমরা একা নও, তোমাদের সাথে আমাদের বাঙালি মুসলমানরা রয়েছে, আমাদের বাঙালি মা বোনরা রয়েছে, সবাই সবার জন্য কাঁদছে। তো আমি আপনাকে আরেকটু বিষয় জানিয়ে রাখতে চাই, আজকের 3টার দিকে কর্ম শুরু হবে, কিন্তু এখনই কিন্তু সবাই চলে আসছেন এবং মঞ্চ ছাড়িয়ে সারা জমায় শাহবাগ, সায়েন্স ল্যাব সবকিছু কিন্তু কানায় কানায় পরিপূর্ণ রয়েছে। পুরো সময় জুড়ে আমি রয়েছি এবং সমাবেশ পরবর্তী সময় আমরা এটিএন বাংলার মাধ্যমে দর্শকদের বাকি খবর জানিয়ে দিব। এই ছিল আমার কাছ থেকে সবশেষ তথ্য। মহাজির, আপনাকে অনেক ধন্যবাদ। চারুকলায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে পহেলা বৈশাখে আনন্দ শোভাযাত্রার জন্য তৈরি করা প্রধান মোটিভ ফ্যাসিস্ট শেখ হাসিনার মুখাকৃতি। এ সময় আংশিক পুড়ে গেছে শান্তির প্রতীক পায়রার প্রতিকৃত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানান, একদিনের মধ্যে এসব মুখাকৃতি তৈরি করা সম্ভব কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে চারুকলা। এদিকে নাশকতাকারীদের আইনের আওতায় আনতে কাজ শুরু করেছে আইন শৃঙ্খলা বাহিনী। জিডি করা হয়েছে শাহবাগ থানায়। মিজান শাহজাহানের রিপোর্ট। ভোর 5:45টার দিকে নিরাপত্তা কর্মীরা ফজরের নামাজ পড়তে যায়। এ সময় নাশকতাকারীদের আগুনে পুড়ে যায় এবারের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার মূল আকর্ষণ 20 ফুট উঁচু শেখ হাসিনার মুখাকৃতি। বাঁশ ও বেত দিয়ে মাসব্যাপী কাজ করে এটিকে তৈরি করে চারুকলার শিক্ষার্থী ও শিল্পীরা। শেখ হাসিনার মুখাকৃতি পুরোপুরি পুড়ে গেলেও পাশে থাকা শান্তির প্রতীক পায়রার প্রতিকৃতিও আংশিক পুড়ে যায়। শুধুমাত্র 2টি প্রতিকৃতি পুড়ে যাওয়াকে রহস্যজনক বলছে ফায়ার সার্ভিস। ঘটনা তদন্তে গঠন করা হয়েছে কমিটি। আমাদের প্রচেষ্টা ছিল, নিরাপত্তা ছিল, কিন্তু এরকম কাজ যদি কেউ করতে চায় সেটা আমরা দেখেছি এটা করতে পারে, তারপরে আমরা এই ব্যাপারটা আমরা খতিয়ে দেখব। আমাদের হাতে মাত্র 40 ঘন্টা সময় আছে, এর মধ্যে এই মোটিভ করা যাবে কিনা এভাবে শিল্পীরা তাদের মতামত দিবেন, কিন্তু আমরা ইনশাল্লাহ আনন্দ শোভাযাত্রা হবে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। তবে তিনি সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে রাজি হননি। এর আগে ঘটনাস্থল পরিদর্শন করে ডিএমপির অতিরিক্ত কমিশনার বলেন, সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে, রহস্য উদ্ঘাটনে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আপাত দৃষ্টিতে দেখে যেটা মনে হচ্ছে এটা কোনো অ্যাক্সিডেন্টাল না, কেউ ইন্টেনশনালি এটা করছে, এইটুকু আমরা নিশ্চিত। সরকার প্রধান ছিল ফ্যাসিস্ট, তার যে একটা পোর্ট্রেট করা হয়েছে এইটা, এবং ওইটা পুরাইতে গিয়ে সম্ভবত কবুতরের কিছু অংশ আংশিক পুরানো হয়েছে। তাহলে ওই জিনিসটা যারা লাইক করে না তারাই এই কাজটা করবে, এইটা একটা মানে অনুমান নির্ভর কথা। কিন্তু এইটা আমরা তদন্ত করে আমরা যদি ওই ভিডিও ফুটেজগুলো আমরা যখন কমপ্লিটলি এটা ইনভেস্টিগেশন করতে পারবো, আমরা ওইটা যে এখানে লাইটিং আগুনটা লাগাইছে তারে ডিটেক্ট করতে পারলে তার মাস্টার মাইন্ড কারা বা এটার সাথে কারা জড়িত এইটার ডিটেইল আমরা পরে বলতে পারবো। বর্ষবরণ ও চৈত্র সংক্রান্তিকে উপলক্ষ করে এই সময়ে উৎসবের আমেজ বিরাজ করে চারুকলায়। কিন্তু এবার অনাকাঙ্ক্ষিত নাশকতার খবরে কিছুটা ভাটা পড়ল সেই উৎসবে। শিক্ষার্থীরা বলছেন, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো স্থানে যারা এই ধরনের নাশকতা ঘটিয়েছে তাদের শনাক্ত করে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যেন ভবিষ্যতে এ ধরনের নাশকতার দুঃসাহস কেউ আর না দেখায়। মিজান শাহজাহান, এটিএন বাংলা, চারুকলা, ঢাকা বিশ্ববিদ্যালয়। সংবিধানের মূলনীতির পরিবর্তন চায় না বাংলাদেশের জাসদ। সংসদ ভবনের এলডি ভবনে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে সংলাপে জাসদ নেতারা জানান, মুক্তিযুদ্ধ ও 24-এর গণঅভ্যুত্থানকে সমান গুরুত্ব দেওয়ার সুযোগ নেই। এ সময় কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান বৈঠক মে মাসের মাঝামাঝি শেষ হবে। রাষ্ট্র সংস্কারের পথ নির্ধারণ করতে রাজনৈতিক দলসহ বিভিন্ন পর্যায়ের নাগরিকদের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন রাসনা দাস। এই শাসনকে দলের মতামত হিসেবে গণ্য হবে।
রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারের করা ৬টি সংস্কার কমিশনের ১৬৬টি প্রস্তাবনা নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করছে জাতীয় ঐক্যমত্য কমিশন। ৩৮টি রাজনৈতিক দলের কাছে পাঠানো সংস্কার প্রস্তাবের পক্ষে বিপক্ষে মত জানিয়েছেন দলগুলো। তাদের মতামতের ভিত্তিতে ইতিমধ্যে ৬টি রাজনৈতিক দলের সাথে আলোচনা করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। কর্মকৌশল প্রণয়নের জন্য বেশ কয়েকটি সংস্কার গ্রহণ করেছেন। ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে শনিবার জাতীয় সংসদের এলডি হলে বাংলাদেশ জাসদের সঙ্গে সংলাপ করে জাতীয় ঐক্যমত্য কমিশন। সংলাপের সূচনা বক্তব্যে কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, রাষ্ট্র সংস্কার জরুরি এই বিষয়ে সকলেই একমত। ইতিমধ্যে ৬টি রাজনৈতিক দলের সঙ্গে হওয়া সংলাপের কথা উল্লেখ করে আলোচনা অব্যাহত রাখার কথা জানান তিনি। আমরা আসলে সকলেই একমত যে এখানে একটি সংস্কার, রাষ্ট্র সংস্কার করা জরুরি এবং এই রাষ্ট্র সংস্কারের বক্তব্য আজকে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হলেও এই দাবি আসলে জনগণ। এই প্রক্রিয়ার লক্ষ্য হচ্ছে সংস্কারের পথ নির্ধারণ করা, কিভাবে কোন কোন বিষয়কে আমরা গুরুত্ব দেব, কিভাবে অগ্রসর হব। সংলাপ শেষে জাসদ নেতারা জানান, কমিশনের দেয়া সংস্কার প্রস্তাবের মধ্যে অধিকাংশ ক্ষেত্রে একমত তারা। তবে সংবিধানের 4টি মূলনীতি, নির্বাচন ও সংবিধান সংস্কারের প্রশ্নে কিছু ক্ষেত্রে ভিন্নমত রয়েছে তাদের। একতরফাভাবে 4টি রাষ্ট্রীয় মূলনীতিকে বাতিল করার কথা বলে সেটা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। কাজে তারা যদি সংবিধান থেকে ধর্মভিত্তিক যে বিষয়গুলো আছে সেগুলোকে যদি তারা এখান থেকে সুপারিশ করে, এগুলো পরিষ্কার করে একটা সত্যিকারের গণতান্ত্রিক সংবিধান, সেকুলার সংবিধান, তো সেক্ষেত্রে একটা সমাধানে আসতে পারে। বিকেলে জাকের পার্টি ঐক্যমত্য কমিশনের সঙ্গে সংলাপে অংশ নেবে। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। অন্তর্বর্তী সরকারের আমলে দেশের আদালতগুলোতে বিচারক নিয়োগ ও অবকাঠামোগত সংকট নিরসন করার কথা জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বান্দরবানের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের স্থান ও জেলা দায়রা জজ আদালত পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় আইন উপদেষ্টা জানান, দেশের আদালতগুলোতে বিচারক ও অবকাঠামোগত সংকট থাকায় বিচার প্রার্থীরা সমস্যায় পড়ছেন। এসব দিক বিবেচনা করে খুব শীঘ্রই এসব সমস্যার সমাধান করা হবে। এছাড়া পার্বত্য চট্টগ্রামের ভূমি কমিশন, আইন ও পারিবারিক আদালতের বিষয়গুলো পর্যালোচনা করার কথাও জানান তিনি। এর আগে বান্দরবান জজ আদালত ভবন ও এজলাস পরিদর্শন এবং আইনজীবীদের সাথে বৈঠক করেন উপদেষ্টা। ফ্যামিলি কোর্টের মামলা যেগুলি আছে এগুলি আপনার চিন্তার পর্যায়ে আছে, কারণ বললে আবার অনেকে বললে শুরু করবে এটা সিদ্ধান্ত নাকি। চিন্তা আছে যে ফ্যামিলি কোর্টের মামলাগুলো প্রথমেই আপনার ইয়েতে দিয়ে দেওয়া যায়, সালিশে ম্যান্ডেটরি আর কি, বাধ্যতামূলকভাবে। সালিশ না হলে কোর্টে আসবে, তাহলে কোর্টের উপর চাপ কমবে। পারিবারিক আদালতগুলোকে আপনার মানে আরও অন্য ধরনের মামলা নিষ্পত্তির ক্ষেত্রে কাজে লাগানো যায় আরও বেশি করে, সেগুলি চিন্তা করে দেখছে। এগুলি কিন্তু আমরা যারা অংশীজন আছে তাদের সাথে আপনার মত বিনিময় করে সিদ্ধান্ত নিব। এখন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, এটা প্রাথমিক চিন্তা। পার্বত্য চট্টগ্রামে পাহাড়িদের অন্যতম প্রধান সামাজিক ও ধর্মীয় উৎসব বৈশাখী শুরু হয়েছে। ভোরে চেঙ্গি নদী সহ বিভিন্ন প্রবাহমান ছড়া খালে ফুল পূজার মধ্য দিয়ে চাকমা সম্প্রদায়ের জনগোষ্ঠীর ফুল বিজু উদযাপন করেন। বিভিন্ন বয়সের শিশু, কিশোর, তরুণ তরুণীরা ফুল সংগ্রহ করে খাগড়াছড়ির চেঙ্গি নদী ও বিভিন্ন ছড়া খালে ফুল দিয়ে গঙ্গদেবীর পূজা করেন। ফুল পূজা দিয়ে খবংপুরিয়া দিয়ে চেঙ্গি নদীতে ভিড় করেন শত শত চাকমা সম্প্রদায়ের মানুষ। আগামীকাল চৈত্র সংক্রান্তির দিনে ত্রিপুরা এবং বৈশু ও নববর্ষের দিন থেকে 3 দিন সাংগ্রাই উৎসব উদযাপন করবেন মারমারা। এদিকে বান্দরবানের সাঙ্গু নদীর স্বচ্ছ জলে ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হয়েছে চাকমা ও তানজঙ্গা সম্প্রদায়ের বর্ষবরণ উৎসব। এবারের বিজু উৎসবের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি আরও সুদৃঢ় হবে, এমনটাই প্রত্যাশা তাদের। রাঙ্গামাটিতেও শুরু হয়েছে পাহাড়িদের এই উৎসব। যুক্তরাষ্ট্র নতুন করে শুল্ক নীতি আরোপ করায় বাংলাদেশ সহ অনেক দেশই ক্ষতিগ্রস্ত হবে। এই থেকে উত্তরণে ট্রাম্প প্রশাসনের সাথে যোগাযোগ বৃদ্ধি, বিভিন্ন দেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি, বাণিজ্য নীতি ও কর স্থাপনার সংস্কারের কথা জানিয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর
ফাহমিদা খাতুন। রাজধানীর এফডিসিতে এক বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এছাড়াও দক্ষ মানব সম্পদ গড়ে তোলা, উন্নত প্রযুক্তির ব্যবহার এবং দেশীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করারও পরামর্শ দেন এই অর্থনীতিবিদ। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক হারের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ সক্ষম হবে শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। এর পক্ষে বিপক্ষে অংশ নেন মানারদ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজির বিতার্কিকগণ। বৈচিত্র্য এবং বিকল্প দুইটা ভিন্ন বিষয়। এতে 10 দফা দাবি তুলে ধরে রপ্তানি পণ্যের বহুমুখিতা ও বৈচিত্র্যতা বাড়ানোর কথা বলেন ছায়া সংসদের স্পিকার ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। জানান এর মাধ্যমে বাড়তি শুল্ক মোকাবেলায় কিছুটা সক্ষম হবে বাংলাদেশ। আমাদের ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট যদি আসে সেটি আমাদের জন্য ভালো, কিন্তু ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসলে সেই ইনভেস্টররা যাতে আমাদের রাজনীতিতে হস্তক্ষেপ করতে না পারে, আমাদের নীতি কৌশলে হস্তক্ষেপ করতে না পারে, আমাদের ব্যাংকিং প্রশাসনে হস্তক্ষেপ করতে না পারে, এবং একই সাথে তারা যাতে কোনোভাবেই আমাদের যে বাংলাদেশের উদ্যোক্তারা রয়েছে তাদেরকে উদ্যোক্তা করবার জন্য তাদেরকে সীমিত করে না ফেলে, বাংলাদেশের ব্যবসায়ীরা যাতে তাদের উৎসাহ হারিয়ে না ফেলে, সেটি কিন্তু এফডিআই এর ক্ষেত্রে অনেক এফডিআই আসলে কিন্তু একটা বড় ধরনের চ্যালেঞ্জ থাকতে পারে। প্রধান অতিথির বক্তব্যে সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক বাংলাদেশের জন্য অনেক বড় ধাক্কা। তা মোকাবেলা করা কঠিন হলেও ট্রাম্প প্রশাসনের সাথে যোগাযোগ ও বাণিজ্য নীতিতে সংস্কার আনতে হবে। কে কতখানি এবং কত ভালোভাবে মোকাবেলা করতে পারবে সেটা নির্ভর করবে কে কতখানি প্রস্তুত, কার কতখানি সক্ষমতা, কার কতখানি নিয়ম কানুনগুলো আন্তর্জাতিক মানসম্পন্ন, আন্তর্জাতিক বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো রয়েছে রুল বেস প্রতিষ্ঠানগুলি সেগুলোর সাথে কতখানি অ্যালাইন্ড, এটা একটা। তার নিজের দেশের ভিতরে নিয়ম কানুনগুলোর কতখানি যৌক্তিক রয়েছে সেটা, এবং কতখানি সেগুলো পালিত হয়। ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের ইস্যুতে ভারতের সাথে আলোচনার মাধ্যমে বাংলাদেশকে পরবর্তী পদক্ষেপ নেওয়ারও পরামর্শ দেন সিপিডির এই নির্বাহী পরিচালক। প্রতিযোগিতায় মানারদ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে হারিয়ে বিজয়ী হয় বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজির বিতার্কিকগণ। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে 11টি দানের সিন্দুক থেকে এবারও পাওয়া গেছে 28 বস্তা টাকা। 4 মাস 12 দিন পর সকাল 7টায় জেলা প্রশাসক ফৌজিয়া খান ও পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরীর উপস্থিতিতে মসজিদের সিন্দুকগুলো একে একে খোলা হয়। এরপর শুরু হয় গণনার কাজ। দান সিন্দুক থেকে নগদ টাকা ছাড়াও পাওয়া গেছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার। গণনায় পাগলা মসজিদ, মাদ্রাসা ও আল জামিয়াতুল ইমদাদিয়ার মোট 321 জন ছাত্র, শিক্ষক এবং রূপালী ব্যাংকের 80 জন কর্মকর্তা কর্মচারী সহ মোট 401 জন অংশ নেন। নিরাপত্তায় রয়েছেন সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা। এর আগে গত 30 নভেম্বর মসজিদের দান সিন্দুক থেকে পাওয়া গিয়েছিল 8,21,34,000 টাকা। আমি আসছি নোয়াখালী থেকে এখানে নামাজ পড়ার জন্য আর দান খরচ করার জন্য। আমার আব্বু মনে মনে নিয়ত করছিল যে যদি আমি ফার্মেসিতে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাই তাহলে উনি এই কিশোরগঞ্জ পাগলা মসজিদে 200 কেজি মিষ্টি মানুষের মাঝে বিতরণ করবেন। তা আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ আমি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফার্মেসিতে চান্স পেয়েছি। ঐতিহাসিক পাগলা মসজিদের দান বক্স সকাল 7টায় সবার উপস্থিতিতে আমরা খুলেছি। আমরা 28 বস্তা দান বাক্স থেকে 28 বস্তা অর্থ এবং অন্যান্য জিনিস পেয়েছি। আমাদের অ্যাকাউন্টে 80,75,73,576 টাকা আছে। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। আর 2 দিন বাদেই বাংলা নববর্ষ। এই উপলক্ষে কিশোরগঞ্জের কুলিয়ার চরে কুমারপাড়ার মৃৎশিল্পীরা মাটির জিনিসপত্র তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। মাটির তৈরি এসব জিনিস বৈশাখী মেলায় বিক্রি করে বাড়তি আয়ের আশা তাদের। ভৈরব প্রতিনিধি তুহিন মোল্লার রিপোর্ট, আর জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। বাংলা নববর্ষকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার বাটি দুয়ারিয়া গ্রামের কুমারপাড়ার মৃৎশিল্পীরা মাটির খেলনা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। আর 2 দিন বাদেই পয়লা বৈশাখ। এই উপলক্ষে সারা দেশেই বসে বৈশাখী মেলা। মেলায় মাটির তৈরি খেলনার ব্যাপক চাহিদা রয়েছে। মাটির জিনিসপত্র কিনতে মেলার দোকানগুলোতে ভিড় জমে যায়। তবে এখন বাজারে প্লাস্টিকের তৈরি সামগ্রীর কারণে বাপদাদার পেশার আগের মতো সেই মুনাফা নেই বলে জানান মৃৎশিল্পীরা। এই কাজটা করি আমরা
অচল অবস্থায় অনেকগুলো আমরা পুষে না। মাটির মাল বেশি তেমন চলে না, সংসার চলতে খুব কষ্ট হয়। এটা তো আগের মতন নাই। আগে যে সময় দেখছিলাম আমার ছোটবেলা আমার বাবার যে কাজ করতো, এখন তো দেখতেছি যে আসলে এটা মনে হয় বেশি একটা চাহিদা নেই, যার কারণে এখন বেশি একটা বানান আর কি। কাঠে তৈরি ফর্মা দিয়ে এবং হাতের নিপুণ কারুকার্যে তারা এসব জিনিসপত্র তৈরি করেন, এরপর রোদে শুকাতে দেন, সবশেষে আগুনে পুড়িয়ে তাতে রং করা হয়, এরপরই বিক্রির জন্য নেওয়া হয় মেলায়। বৈশাখ মাস যখন আসে এই টুকটাক করে বানাইতেছি মেলা বানি করার লাগে। অনেক কোনো রকম করে কয়েকটা বানাই, সিজন আইলে বৈশাখী আইলে পয়লা বৈশাখ উপলক্ষে কিছু বিক্রি করব, কিছু হালকা লাভবান হব। এগুলা বানাই দিলে তারপর আমার স্বামী বাজার নিয়ে বিক্রি করে। এই শিল্পকে বাঁচিয়ে রাখতে নানা উদ্যোগের কথা জানালেন কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা। তারা তাদের তৈরিকৃত জিনিসগুলো বিক্রি না করতে পারার কারণে তাদের আসলে আর্থিকভাবে তারা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। চেষ্টা করব যে তাদের জন্য তাদের যেন জীবিকার যদি কোনো পরিবর্তন করা যায়। বাংলার ঐতিহ্য মৃৎশিল্পকে বাঁচাতে কারিগরদের আর্থিক প্রণোদনা সহ কার্যকর উদ্যোগ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার আন্তর্জাতিক সংবাদ। কিয়েভকে ২১ বিলিয়ন ইউরো সামরিক সহায়তা দেওয়ার কথা জানিয়েছে ইউক্রেনের মিত্র দেশগুলো। স্থানীয় সময় শুক্রবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউক্রেন ডিফেন্স কন্ট্রাক্ট গ্রুপের সম্মেলনে এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। রাশিয়ার হামলা শুরুর পর ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার জন্য বিশ্বের প্রায় 50টি শক্তিশালী দেশ এ নিয়ে এই জোট গঠিত হয়। এই জোটের 27তম সম্মেলনে দেশগুলোর প্রতিরক্ষা মন্ত্রীরা অংশ নেয়। যুক্তরাষ্ট্র আগের 25টি সম্মেলনে সভাপতিত্ব করলেও এখন এই দায়িত্ব পালন করছে যুক্তরাজ্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর থেকে ওয়াশিংটন জোটের কার্যক্রম থেকে নিজেদের গুটিয়ে নিয়েছে, যদিও এবারের সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি উপস্থিত ছিল। এতে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ ভার্চুয়ালি যুক্ত ছিলেন। এবার জানাবো পার্টেক্স খেলার খবর। AHF কাপ হকি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টকে সামনে রেখে জাতীয় দলের নতুন জার্সি উন্মোচন করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। বিমান বাহিনীর ফ্যালকন হলে জাতীয় দলের জার্সি উন্মোচন করেন ফেডারেশনের সভাপতি ও বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের খেলোয়াড় ও কর্মকর্তারা। আগামী 14 এপ্রিল টুর্নামেন্টে অংশ নিতে ইন্দোনেশিয়ার জাকার্তার উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ। টুর্নামেন্টে সর্বোচ্চ সাফল্য পাওয়ার লক্ষ্যে ক্রিকেট বোর্ড থেকে ফিজিও নেওয়া হয়েছে। স্বাগতিক ইন্দোনেশিয়া ছাড়াও বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ কাজাখস্তান, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। AHF কাপ হকি চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখার ব্যাপারে আশাবাদী ফেডারেশনের সভাপতি। আমাদের কনফিডেন্স আছে। আমার মনে হয় না যে এমন বেশি কোনো পার্থক্য হয়েছে আমাদের প্রশিক্ষণে আগের চেয়ে এবারের সাথে, বরঞ্চ আমরা আরো সায়েন্টিফিক ওয়েতে এবার ট্রেনিং দিয়েছি এবং আমরা প্লেয়ার নির্বাচনে কোনো দলীয়করণ বা কিছুই করিনি। আমরা চেষ্টা করেছি যারা বেস্ট অফ দি প্লেয়ার তাদেরকে সিলেক্ট করেছি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজা সমাবেশে লাখো মানুষের ঢল। সংহতি জানাতে অংশ নেবে রাজনৈতিক দলের নেতাকর্মীরাও। চারুকলায় আনন্দ শোভাযাত্রার জন্য তৈরি ফ্যাসিস্ট শেখ হাসিনার মুখাকৃতিতে দুর্বৃত্তদের আগুন। শাহবাগ থানায় জিডি, ঘটনা তদন্তে কমিটি গঠন। সংবিধানের মূলনীতির পরিবর্তন চায় না জাসদ। ঐকমত্য কমিশনে প্রস্তাবনা, রাষ্ট্র সংস্কারের পথ নির্ধারণী সংলাপের মূল লক্ষ্য, জানালেন আলী রিয়াজ। এবং নদীতে ফুল ভাসিয়ে শুরু পাহাড়িদের প্রধান উৎসব বৈশাখী। বর্ষবরণের আনন্দে রঙিন পাহাড়। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।